আসলেন। চা দিতে গিয়ে জাহিদের গায়ে চা পড়ে গেল। জাহিদ বসা থেকে উঠে কাজের লোককে কষে একটা চড় বসিয়ে দিল। জান্নাত অনেকদিন পর ওর হবু স্বামীকে নিয়ে লন্ডন থেকে আজ বাড়িতে আসলেন। জান্নাতের মা ড্রয়িং রুমে বসা ছিলেন। জান্নাত আর জান্নাতের হবু স্বামী দুজন মাকে সালাম করে সোফার উপরে বসলেন। মা কাজের লোককে ডেকে বললেন, এইখানে 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো। জান্নাত, তোরা বস, একটু কথা বল, আমি একটু আসছি। এ কথা বলে মা ওখান থেকে চলে গেল। জান্নাত আর জাহিদ দুজন পাশাপাশি বসলেন। এর কিছুক্ষণ পর বাড়ির কাজের লোক চা নিয়ে আসলেন। চা দিতে গিয়ে জাহিদের গায়ে চা পড়ে গেল। জাহিদ বসা থেকে উঠে কাজের লোককে কষে একটা চড় বসিয়ে দিল। কাজের লোক আফজাল মিয়া হতবাক হয়ে জাহিদের দিকে তাকিয়ে রইল। জান্নাত আফজাল মিয়ার দিকে তাকাতেই চমকে উঠলেন। দেখতে পেলেন জান্নাতের স্কুল শিক্ষক আর জান্নাতের বাড়ির কাজের লোক। জান্নাত আফজাল মিয়াকে সালাম করে দাঁড়াতেই জাহিদ জান্নাতকে বলতে লাগলো, এ কি, তুমি একজন কাজের লোককে সালাম করলে? আমার ভাবতে অবাক লাগছে তুমি একটা ছোট লোকের পায়ে হাত দিলে। যাও, এক্ষুনি গিয়ে ডেটল দিয়ে হাত ধুয়ে এসো। তুমি চুপ করো, কাকে তুমি ছোট লোক বলছো? তুমি ওনার সম্পর্কে জানো? উনি কে? ডেটল দিয়ে আমার হাত না, ডেটল দিয়ে তোমার হৃদয়কে পরিষ্কার করা উচিত। স্যার, আপনি কেমন আছেন? আফজাল মিয়া বললেন, ভালো আছি মা, কিন্তু তোমাকে তো ভালো করে চিনলাম না। জবাবে জান্নাত বললেন, স্যার, আমি জান্নাত, আপনার স্কুলের ছাত্রী ছিলাম। জান্নাতের কথা শুনে আফজাল মিয়া বলতে লাগলেন, ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো আমার স্কুলের টপার ছিলে। আমাদের স্কুলের সর্বপ্রথম গোল্ডেন A+ পেয়ে তুমি পাশ করেছিলে মা। তুমি এখন কি করছো? জবাবে জান্নাত বললেন, স্যার, আমি লন্ডন থেকে লেখাপড়া শেষ করেছি, আজকেই আমি বাড়িতে আসলাম। স্যার, আপনার এই অবস্থা কেন? আপনার তো কারো বাড়িতে কাজ করার কথা না, আপনার তো বাকি জীবন সুখে শান্তিতে কাটানোর কথা। তাহলে আপনি আমাদের বাড়িতে চাকরের কাজ করছেন কেন? সবই আমার কপাল। কথায় আছে না, কপালের লিখো না যায় খণ্ডন। আমি তোমাদের বাড়িতে পেটের দায়ে কাজ করছি। স্যারের মুখে এমন কথা শুনে জান্নাত বলতে লাগলো, কিন্তু কেন স্যার? আপনার মতো একজন ভালো মানুষ আমাদের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আপনার কি মনে পড়ে স্যার, হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে প্রায় 4 বছর বিছানায় পড়েছিল। অভাবের সংসারে কোনো মতে আমার মা আমাকে চালিয়ে নিতেন। আমার লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারতেন না। আমি যখন লেখাপড়া বন্ধ করে দিলাম, আপনি আমাদের বাড়িতে এসেছিলেন। আমাকে বলেছিলেন আমার সব লেখাপড়ার খরচ আপনি বহন করবেন। এরপর থেকে আমাকে ফ্রিতে প্রাইভেট পড়াতেন। এমনকি আমার SSCতে ফর্ম ফিল আপের টাকাটাও আপনি দিয়েছিলেন। আমাকে না, শুধু আমাদের স্কুলের অনেক ছাত্রছাত্রীকেই আপনি এভাবে সাহায্য করেছেন। আর একটা কথা মনে পড়ে স্যার, আপনি যখন ক্লাসে ঢুকতেন আমাদের সবার জন্য একটি করে চকলেট নিয়ে আসতেন। আমরা আপনার চকলেটের লোভে কেউ কোনো দিন আপনার ক্লাস ফাঁকি দিতাম না। আপনার মতো একজন ভালো মানুষ পরের বাড়িতে চাকরের কাজ করে, কিন্তু কেন আমাকে বলুন স্যার। আফজাল মিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার অনেক ছাত্রছাত্রী আজ সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা অনেক বড় বড় সরকারি কর্মকর্তা, কিন্তু আমার ছেলেকে আমি মানুষ বানাতে পারিনি রে মা। আমার ছেলে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে। আমার সম্পত্তির যা কিছু ছিল সমস্ত কিছু আমার ছেলের পেছনে বিক্রি করে খরচ করেছি। আমি যখন আমার পেনশনের টাকাগুলো উঠালাম, আমার ছেলে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে আমাকে অস্ত্রের মুখে রেখে বাড়ি থেকে বের করে দিল। আমি নিরুপায় হয়ে পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আজ আমি তোমাদের বাড়ির চাকর। আফজাল মিয়ার কথা শুনে কাজল চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, স্যার, আজকে থেকে আপনি আর আমাদের বাড়িতে কাজের লোক না, আপনি আমার বাবার মতো, আপনি আমার অভিভাবক। আপনি যতদিন বেঁচে থাকবেন আমাদের বাড়িতেই থাকবেন। কাজলের কথা শেষ হতেই জাহিদ আফজাল মিয়ার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে পোশাক দেখে মানুষকে বিচার করা যায় না, আপনি তার জলজ্যান্ত প্রমাণ। আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না আপনি একজন কত বড় হৃদয়ের মানুষ। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।